আজকে শুনবেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের গল্প প্রিয় চরিত্র। পাঠ করে শোনাচ্ছি আমি নাসির আহমেদ কাবুল। বড় মুশকিলে পড়িয়াছি। জনৈক সম্পাদক জানিতে চাহিয়াছেন আমার শ্রেষ্ঠ চরিত্রের মধ্যে আমি কোনটিকে বেশি ভালোবাসি। এই প্রশ্নের উত্তর দেওয়া কি সহজ? ৩০ বছর ধরিয়া গল্প লিখিতেছি, কত চরিত্র ছায়াবাজির মতো চোখের সামনে দিয়া চলিয়া গিয়াছে। তাহাদের মধ্যে ২-৪টিকে কাগজের উপর কালির আঁচড় কাটিয়া ধরিয়া রাখিবার চেষ্টা করিয়াছি, কিন্তু ভালোবাসিবার অবকাশ পাইলাম কই। ভালোবাসিতে হইলে ২-৪ দিন একসঙ্গে থাকতে হয়। জীবনে শীত, গ্রীষ্ম, শরৎ, বসন্ত একসঙ্গে ভোগ করিতে হয়। হাসি কান্নার ভাগ লইতে হয়। তারপর ভালোবাসা যদি বা জন্মিল, ভালোবাসা কতদিন থাকে। সাবানের বুদবুদের মতো নানা রঙের খেলা দেখাইতে দেখাইতে হঠাৎ এক সময় ফাটিয়া নিশ্চিহ্ন হইয়া যায়। আমার হৃদয়েও কত বুদবুদ ফাটিয়াছে, তাহার কি হিসাব রাখিয়াছি? অতীতে কাহাকে ভালোবাসিয়াছিলাম এবং এখন কাহাকে বেশি ভালোবাসি, তাহা কেমন করিয়া বলিব? আমার অপবাদ আছে। আমি গজদন্ত স্তম্ভের চূড়ায় বাস করি। যাহারা আমাকে এই অপবাদ দিয়া থাকেন, তাহাদের চোখে যদি ধূম্র কাঁচের চশমা না থাকিত, তাহা হইলে তাহারা দেখিতে পাইতেন স্তম্ভটা গজদন্তের নয়, চুনকাম করা ইট পাথরের। বেশ মজবুত স্তম্ভ, পাকানো সিঁড়ি দিয়া ইহার ডগায় উঠিলে অনেক দূর পর্যন্ত দেখা যায়। তবে স্তম্ভের মাথায় যাহারা বাস করে, তাহাদের জীবনে সঙ্গী সাথী বেশ জোটে না। আমার জীবনও একটু নিঃসঙ্গ। একদা রাত্রিকালে আমি স্তম্ভ শীর্ষে বসিয়া নিজের মুশকিলের কথা চিন্তা করিতেছি। মৃত প্রদীপটি মিটমিটে জ্বলিতেছে। এমন সময় সিঁড়ির পায়ের শব্দ শুনিতে পাইলাম। বিস্মিত হইলাম। দিনের বেলায় আমার কাছে কেহ আসে না, রাত্রে কেন আসিল? রোগা পানা একটি লোক, চেহারা দেখিয়া বয়স অনুমান করা যায় না। ৪০ বছর হইতে পারে, আবার ৪,০০০ বছরও হইতে পারে। আমার সম্মুখে আসিয়া বসিল। এক দৃষ্টে আমার পানে চাহিয়া থাকিয়া বলিল, আমাকে চিনতে পারছেন না? দ্বিধা ভরে মাথা নাড়িয়া বলিলাম, চিনি চিনি মনে হচ্ছে বটে, কিন্তু। সে বলিল, আমি জাতিস্বর। মাথা চুলকাইয়া বলিলাম, জাতিস্বর? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক দিন আগে তোমার সঙ্গে কয়েকবার দেখা হইয়াছিল, মনে পড়েছে। তুমি রেলের কেরানি ছিলে। জাতিস্বর তীব্র স্বরে বলিল, রেলের কেরানি ছিলাম, এই কথাটাই মনে রেখেছ? সোমদত্তাকে ভুলে গেছেন? উল্কাকে ভুলে গেছেন? উল্কা, বিষকন্যা উল্কা, যাহাকে ভালোবাসিয়াছিল তাহাকে দেহ দিতে পারে নাই। সোমদত্তা নিজের ধর্ম দিয়া স্বামীর প্রাণ বাঁচাইয়াছিল। তাহাদের অনেক দিন আগে চিনিতাম। একসময় উহারা আমার মন জড়িয়া বসিয়াছিল, কিন্তু উহাদের ভালোবাসিয়াছিলাম কি? ভালোবাসিলে কি ভুলিয়া যাইতে পারিতাম? বলিলাম, আসলে কথাটা কি জানো? জাতিস্বর লোকটার মাথায় ছিট আছে। সে লাফাইয়া উঠিয়া দাঁড়াইল, তর্জনী তুলিয়া বলিল, আপনি উল্কাকে ভুলে গেছেন, সোমদত্তাকে ভুলে গেছেন, রুমাকেও মনে নেই। আপনারা এই লেখক জাতটা বড় লঘুচিত্ত। ভালোবাসতে জানেন না, শুধু কুৎসা রটাতে জানেন। ছি! জাতিস্বর ধিক্কার দিয়া চলিয়া গেল।
বসিয়া বসিয়া তাহার কথাই ভাবিতে লাগিলাম। সে জন্মে জন্মে বারবার বহু নারীকে ভালোবাসিয়াছিল। আমি যদি একই জন্মে পর্যায়ক্রমে বহু নারীকে ভালোবাসি, তবে তাহা ভালোবাসা হইবে না, অতি নিন্দনীয় কার্য হইবে। কেন? একটি নারীকে সারা জীবন ধরিয়া ভালোবাসিব, তবে তাহা ভালোবাসা হইবে এমন কি কথা আছে? প্রাণী ভালোবাসা থাকিলেই তো হইল। পায়ের শব্দ শুনিতে পাই নাই, চোখ তুলিয়া দেখি একটি যুবতী আমার সামনে আসিয়া দাঁড়াইয়াছে, আনন্দময়ী মূর্তি, কিন্তু বিহ্বলতা নাই। সর্বাঙ্গে সোনার গহনা, জপের বুঝি অবধি নাই। বিদ্যাপতির শ্লোক মনে পড়িয়া যায়, নবজলধরে বিজুরি রেখা বৃন্দ পসারি গেলি। গলায় আঁচল দিয়া আমাকে প্রণাম করিল, তারপর পায়ের কাছে বসিয়া মৃদু কণ্ঠে বলিল, আমি চুয়া। বলিলাম, পরিচয় দিতে হবে না, তোমাকে দেখিয়াই চিনিয়াছি। এত সুন্দর মেয়েকে কি ভোলা যায়? চুয়া লজ্জারুণ মুখে জড়সড় হইয়া বসিয়া রহিল। প্রশ্ন করিলাম, চন্দন বেনে কেমন আছে? চুয়া শঙ্কা ভরা চোখ তুলিয়া বলিল, তিনি আবার সাগরে গেছেন। তাহাকে ভরসা দেবার জন্য বলিলাম, বেনের ছেলে সাগরে যাবে না, দুদিন পরেই ফিরবে, ভয় কি? নিমাই পণ্ডিতের খবর ভালো? চুয়া একটু ছোট্ট নিঃশ্বাস ফেলিয়া বলিল, ঠাকুর সন্ন্যাসে নিয়েছেন। উনি তো আর মানুষ ছিলেন না, দেবতা ছিলেন। কতদিন সংসারে থাকবেন? আর মাধাই? তার সঙ্গে একবার দেখা হইয়াছিল, তিনি আমাকে না বলে ডেকেছেন। আমি একটি দীর্ঘশ্বাস ফেলিলাম। বেশ বেশ, সব খবরই ভালো দেখছি। তা তুমি আমার কাছে এলে কেন বলো দেখি? তোমাকে ভালোবাসি কিনা জানিতে চাও? সে একটু নীরব থাকিয়া বলিল, আপনি আমাকে সর্বনাশের মুখ থেকে উদ্ধার করেছিলেন, তাই আপনাকে প্রণাম করিতে এসেছি। সে আবার গলায় আঁচল দিয়ে আমাকে প্রণাম করিল। বলিলাম, চিরস্ময়িত হও, পাকা মাথায় সিঁদুর পরো। তোমাকে উদ্ধার করেছিল চন্দর আর নিমাই পণ্ডিত, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি। আচ্ছা এসো। চুয়া চলিয়া গেল। ঘুরিয়া ঘুরিয়া মাধাইয়ের কথা মনে আসিতে লাগিল। মহাপাষণ্ড মাধাই মহাপুরুষের চরণ স্পর্শে উদ্ধার হইয়া গেল। আমার জীবনে এমনি কোনো মহাপুরুষের আবির্ভাব ঘটিবে কি? মনে তো হয় না। মহাপুরুষেরা বাছিয়া বাছিয়া অতি বড় পাষণ্ডদেরই কৃপা করেন, ছোটখাটো পাষণ্ডদের প্রতি তাহাদের নজর নাই। আরে বাস রে, ব্যাপার কি? একসঙ্গে অনেক লোক ক্ষিপ্র পদধ্বনি, তারপর এক ঝাঁক যুবতী আমার স্তম্ভ গৃহে ঢুকিয়া পড়িল এবং আমাকে ঘিরিয়া বসিল। প্রদীপ উস্কাইয়া দিয়া একে একে সকলের মুখ দেখিলাম। কেহ আনারকলি, কেহ রজনীগন্ধা, কেহ অপরাজিতা। সকলের মুখ চেনা, কিন্তু সকলের নাম মনে নাই। বলিলাম, রবীন্দ্রনাথ বলেছেন, তোমরা সবাই ভালো। গুরুদেবের কথার প্রতিবাদ করতে চাই না, কিন্তু তোমাদের কি মতলব বলো দেখি? রাত্রির বেলা একজোট হয়ে নিরীহ ব্রাহ্মণকে আক্রমণ করেছ কেন? একটি মুখফোর মেয়ে বেনি দুলাইয়া বলিল, আপনি মোটেই নিরীহ ব্রাহ্মণ নয়, খালি খোঁচা দিয়া কথা বলেন। তাহার দিকে অঙ্গুলে নির্দেশ করিয়া বলিলাম, তোমাকে চিনেছি, তুমি করবি, কিন্তু খোঁচা দিয়া কথা কখন বললাম? তোমাদের এই দোষ সত্যি সইতে পারো না। যাক, বিমলা কেমন আছে? সুহাসকে দেখছি না। করবি বলিল, বৌদি এলেন না, তাই হাসি দিয়েও এলো না। আমাদের আসতে দিচ্ছিল না, বলছিল, কেন ভদ্রলোককে জ্বালাতন করবি?
আমরা জোর করে চলে এলুম। বলিলাম, তোমাদের মধ্যে দু একজনের সুবুদ্ধি আছে তাহলে, কিন্তু এসেছ, ভালোই করেছ। এখন বলো মতলবটা কি? এবার অন্য একটি মেয়ে কথা বলিল, কালো মেয়ে, চোখের কুলে কুলে হাসি খেলা করিতেছে। বলিল, আমরা জানতে এলুম কেন আপনি আর আমাদের ভালোবাসেন না, কেন আমাদের নাম পর্যন্ত ভুলে গেছেন। বলিলাম, তোমার নাম ভুলিনি, তুমি রুচিয়া, তুমি রুচিরা। আর একটি মেয়ে বলিল, আর আমি, আমার নাম বলুন দেখি। অপ্রস্তুত হইয়া পড়িলাম। মেয়েটি জুয়ার মতো সুন্দরী না, কিন্তু ভারী সুশ্রী। মনে হয় যেন ছেলেবেলায় স্নান যাত্রার মেলায় হারাইয়া গিয়াছিল, এক মধ্যবিত্ত দম্পতি তাহাকে কোড়াইয়া পাইয়া মানুষ করেন, তারপর বড় মানুষের একটা খেয়ালি ছেলে, একটা তোতলা। মেয়েটি ম্লান হাসিয়া বলিল, বলতে পারলেন না তো আমি কেয়া? মনে দুঃখ হইল, সত্যিই তো, মানুষ কেন ভুলিয়া যায়। হে মহাকাল, তুমি কিছু ভুলো না, আমাকে আমাদের অস্থি মজ্জায় তোমার অভিজ্ঞান অঙ্কিত আছে, তবে আমরা ভুলি কেন? আমাদের ক্ষুদ্র হৃদয়ে একটি বই দুটি ভালোবাসার স্থান নাই, তাই বুঝি একটিকে ঘরে আনিবার সময় আগেরটিকে বিদায় দিতে হয়? করবী আবেগপ্রবণ কণ্ঠে বলিল, বলুন, কেন আপনি আমাদের ভুলে গেছেন, কেন আর ভালোবাসেন না? ক্ষীণ কণ্ঠে বলিলাম, দেখো, তোমাদের সকলকেই তো আমি একটি একটি ভালোবাসার পাত্র জুটিয়ে দিয়েছি, তবে আমার ভালোবাসা চাও কেন? মেয়ের বাপ মেয়ের বিয়ে দিয়ে নিশ্চিন্তে হয়, মেয়েও নিজের স্বামী নিয়ে মনের সুখে ঘরকন্না করে, তখন আর বাইরে ভালোবাসা চায় না। কিন্তু তোমরা কি ভালোবাসায় কি তোমাদের অরুচি নেই? সকলে মুখ তাকি করিয়া হাসিয়া উঠিল। একজন বলিল, অমৃতে নাকি অরুচি হয়? আপনি হাসালেন। করবী বলিল, কিন্তু আপনার ভালোবাসার উপর আমাদের দাবি আছে। বলিলাম, হ্যাঁ হ্যাঁ, তা আছে বই কি, তোমাদের কাউকেই আমি ভুলিনি, সবাই আবার অবচেতনার তোষাখানায় জমা হয়ে আছো। তবে কি জানো, চোখের আড়াল প্রাণের আড়াল, তোমরাও তো একদিন আমাকে ভুলেছিলে। আজ মাসিক পত্রে প্রশ্ন উঠেছে আমার প্রিয় চরিত্র কোনটি, তাই আমাকে মনে পড়েছে। একটি মেয়ে, তার নাম বোধ হয় আলতা, বলিল, মোটেই না, আপনার দিকে আমাদের বরাবর নজর আছে। আপনি যে কাণ্ড করে চলেছেন, আজ রট্রা যশোররা, কাল কুহু গুঞ্জা শেখণ্ডী শেখরিনী, পরশু বীরশ্রী যৌবনশ্রী বান্ধুলি, আরও কত মনের মধ্যে লুকিয়ে রেখেছেন কি জানে, গা জ্বলে যায়। আমারও অবস্থা খুব কাহিল হইয়া পড়িল। ভালোবাসায় যাহাদের দুর্নিবার লোভ, অথচ অন্যকে ভালোবাসি দেখিলে যাহাদের গা জ্বলিয়া যায়, তাহাদের সহিত তর্ক করিয়া লাভ নাই। কি বলিয়া ইহাদের ঠান্ডা করিব ভাবিতেছি, হেনকালে পিছন দিকে পুরুষ কণ্ঠের স্নিগ্ধ মধুর হাসি শুনিতে পাইলাম। তারপরই সংস্কৃত ভাষায় সম্বোধন, অয়মং ভো। ঘাড় ফিরাইয়া দেখি তেজপুঞ্জ কান্তি এক পুরুষ দাঁড়াইয়া আছেন। একালের মানুষ নয়, তাহা বেশবাস দেখিয়া বোঝা যায়। খৈরুত মাথাটির মাঝখানে পরিপুষ্ট শিখা, স্কন্ধে মুক্ত পরিবিতই, গলায় শুভ্র দুকুলের উত্তরীয়, নিম্নাঙ্গে হাঁটু পর্যন্ত বস্তু, মুখখানি স্মিত হাস্যোজ্জ্বল, চক্ষু দুটি ভ্রমরের ন্যায় মেয়েদের মুখের উপর পরিভ্রমণ করিতেছে। মেয়েরা পুরুষকে দেখিয়া ক্ষণেকের জন্য যেমন সন্ত্রস্ত হইয়া রহিল, তারপর এক ঝাঁক প্রজাপতির মতো ছুটিয়া পালাইল। ঘর শূন্য হইয়া গেলে আমি যুক্ত করে পুরুষকে বলিলাম, আসুন কবিবর, আপনার চরণ স্পর্শে আমার স্তম্ভ পবিত্র হল।
কালিদাস উপবিষ্ট হইয়া এদিক ওদিক চাহিলেন, বলিলেন, খাসায় স্তম্ভটি। আমার যদি এমন টেকটে স্তম্ভ থাকিত, আরও অনেক লিখতে পারতাম। রাজসভার হট্টগোলে কি লেখা যায়? বলিলাম, কবি, 7টি গ্রন্থ লিখে আপনি সপ্তলোক জয় করেছেন, আর কি প্রয়োজন? কবি একটু বিমনা হইয়া বলিলেন, তা যেন হলো, কিন্তু মেয়েগুলো আমাকে দেখে পালালো কেন বলো দেখি? অপ্রতিভভাবে কাশিয়া বলিলাম, হে হে, কি জানেন, স্ত্রীলোক ঘটিত ব্যাপারে আপনার একটু দুর্নাম আছে কিনা তাই। পরম বিস্ময় ভরে কবি বলিলেন, তাই নাকি? কিন্তু সেকালের তো কোনো দুর্নাম ছিল না। উজ্জয়িনীর প্রধানা নগরটি প্রিয়দর্শিকার সঙ্গে আমার ভাবসাব ছিল। মালিনীকেও ভালোবাসতাম, এমন কি রানী ভানুমতীও আমার প্রতি প্রীতিমতী ছিলেন, কিন্তু সেজন্য আমাকে দুর্নাম তো কেউ দেয় নাই। আর তরুণীরাও আমাকে দেখে ছুটে পালাতো না, বরং ছুটে এসে ঘিরে ধরত। কবিকে ক্ষুব্ধ দেখি আমি বলিলাম, একালের মেয়েরা আগের মতো সাহসিনী নয়। ভারতবর্ষে যবন আক্রমণের পর থেকে আর্য নারীরা বড়ই ভীরু হইয়া পড়েছে। উপরন্তু আপনার নামে নানা রকম গল্প শুনেছে। কবি বড় তপ্ত হইয়া বলিলেন, এ তোমাদের কাজ। তোমরাই বানিয়ে বানিয়ে আমার নামে মিথ্যে গল্প রচনা করেছ, তাই সুন্দর সুন্দর মেয়েরা আমাকে দেখে পালিয়ে যায়। বলিলাম, তা কি করব? আপনি নিজের সম্বন্ধে একটি কথাও লিখে যাননি। যেই আমাদের বানিয়ে বানিয়ে গল্প লিখতে হয়, আপনার সম্বন্ধে আমাদের কৌতূহলের যে অন্ত নাই কবি। কবি একটুখানি প্রসন্ন হইলেন, কহিলেন, আমার জীবনের সব তথ্য জানা থাকলে কি এত কৌতূহল থাকত? কিন্তু ও কথা থাক, তুমি একই কাণ্ড করেছ। কি কাণ্ড করেছি? আমাকে নিয়ে 2টো গল্প বানিয়েছ। একটাকে কুন্তল রাজকুমারীর সঙ্গে আমার বিয়ে দিয়েছ, অন্যটিকে আমার স্ত্রীকে করেছ এক দজ্জাল খান্ডার মেয়ে মানুষ। দুটো কি করে সম্ভব হয়? কারণ সম্ভব হবে না। কুন্তল কুমারী কালক্রমে দজ্জাল খান্ডার হয়ে উঠতে পারেন, এমন তো কতই হয়। কবি মিটিমিটি হাসিয়া কহিলেন, তোমার অভিসন্ধি বুঝেছি। অন্ধকারে 2টো ঢিল ছড়েছ, যেটা লেগে যায় কেমন? আমি উত্তেজিত হইয়া বলিলাম, তাহলে একটা ঢিল লেগেছে? কালিদাস মাথা নাড়িয়ে বলিলেন, এই ফাঁকে সত্য কথাটা জেনে নিতে চাও, সেটি হচ্ছে না। আমি উঠলাম বলিয়া উঠিবার উপক্রম করিলেন। আমি করজোরে বলিলাম, কবিবর, আর একটু বসুন। আপনি কেন এই দিনের কুলায় শুভাগমন করেছেন তা তো বললেন না। আপনি কি জানতে চান আমি আপনাকে ভালোবাসি কি না? তাহলে মুক্ত কণ্ঠে আমি বলছি, আপনাকে ভালোবাসি। আমার যতটুকু ভালোবাসার ক্ষমতা আছে সব দিয়ে আপনাকে ভালোবাসি। কবি বলিলেন, কথাটা পরিষ্কার হলো না। আমাকে ভালোবাসো না আমার কাব্যকে ভালোবাসো? বলিলাম, আপনার কাব্য আর আপনি কি আলাদা? আপনাকে আপনার কাব্যের মধ্যেই পেয়েছি, আর তো কোথাও পাইনি। আমি আপনার যে চরিত্র গড়েছি সে তো আপনার ভাবমূর্তি। আপনার কাব্যের মধ্যে যে মূর্তি পেয়েছি, কবি বলুন, আমার আঁকা সে মূর্তি যথার্থই কিনা? কবি বলিতে গিয়া থামিয়া গেলেন, মৃদু হাসিয়া বলিলেন, আর একটু হলেই বলে ফেলেছিলাম। তুমি বড় ধূর্ত। না, আর নয়, এবার আমি উঠি। কিন্তু তাহার কথা ওঠাই হইল না। দ্বারের দিকে একদৃষ্টে চাহিয়া রহিলেন। আমি ঘাড় ফিরাইয়া দেখিলাম ব্যোমকেশ বক্সী দাঁড়াইয়া আছে। আমার সঙ্গে চোখাচোখি হইতে সে আসিয়া আমার সম্মুখে মহাকবির পাশে বসিল। তাহার প্রতি একটি তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করিয়া বলিল, অনেক পুরনো লোক মনে হচ্ছে, শিলভদ্র নাকি? না, গলায় পৈতে আছে, বৌদ্ধও নয়, দীপঙ্করও নয়,
তবে কি মহাকবি কালিদাস? কবিবর ফ্যাল ফ্যাল করিয়া চাহিয়া রহিলেন। আমি তখন পরিচয় করাইয়া দিলাম, বলিলাম ব্যোমকেশ বক্সী একজন সত্যান্বেষী, পরের গুপ্ত কথা খুঁচিয়ে বার করা ওর কাজ। কবিবর, আপনার জীবনে যদি কোনো গুপ্ত কথা থাকে সাবধান থাকবেন। কবি তড়িৎ স্পৃষ্ট বং উঠিয়া দাঁড়াইলেন। আরে সর্বনাশ, আমার জীবনটাই তো একটা গুপ্ত কথা, এখানে আর বেশিক্ষণ থাকলে সব ফাঁস হয়ে যাবে। আমি চললাম। এরকম লোক তোমার কাছে আসে জানলে, আচ্ছা স্বস্তি স্বস্তি। আমি দ্বার পর্যন্ত কবিকে পৌঁছাইয়া দিয়ে বলিলাম, নমস্কার কবি, পুনশ্চ ভুয়োপি নমো নমো নমস্তে। কবি দ্রুত সিঁড়ি দিয়া নামিয়া অদৃশ্য হইলেন। ফিরিয়া আসে বসিলাম। ব্যোমকেশকে ভোলা আমার পক্ষে সম্ভব হয় নাই। তাহার সহিত আমার পরিচয় 30 বছর। সে বিবাহ করিবার পর 16-17 বছর তাহাকে কাছে ঘেঁষিতে দিই নাই। তারপর আবার আসিয়া জুটিয়াছে। লোকটাকে আমি পছন্দ করি না, এত বুদ্ধি ভালো নয়। প্রশ্ন করিলাম, তোমার ল্যাংবোর্ড কোথায়? ব্যোমকেশ কহিল, অজিত। সে আপনার উপর অভিমান করেছে, তাই এলো না। অভিমান কিসের? আপনি তাকে ক্যাবলা বানিয়েছেন, তাই। বেচারা সাহিত্যিক মহলে কলকে পায় নাই, সবাই তাকে দেখে হাসে। তোমাকে দেখে কেউ হাসে নাই, আশ্চর্য। তোমরা দুজনেই সমান। একজন বুদ্ধির জাহাজ, অন্যটি ক্যাবলা, দু চোখে দেখতে পারি না। ব্যোমকেশ সিগারেটে লম্বা টান দিয়া বাঁকা হাসিল, বলিল, আমাদের তাহলে আপনি ভালোবাসেন না? মানে আমরা আপনার প্রিয় চরিত্র নই? দৃঢ়স্বরে বলিলাম, না না, তোমরা আমার প্রিয় চরিত্রও নয়, এ কথাটা ভালো করে বুঝে নাও। ব্যোমকেশ নির্বিকার স্বরে বলিল, আমি আগে থেকেই জানি, এবং আপনার প্রিয় চরিত্র কে তাও জানি। চকিত হইয়া বলিলাম, তাই নাকি? কে আমার প্রিয় চরিত্র? কার কথা বলছো? ব্যোমকেশ বলিল, যে আপনার প্রত্যেক লেখার মধ্যে অনুপ্রবিষ্ট হয়ে থাকে, যাকে বাদ দিয়ে আপনি এক ছত্র লিখিতে পারেন না, তার কথা বলছি। কিন্তু লোকটা কে? নাম কি? শুনবেন? ব্যোমকেশ আমার কানের কাছে মুখ আনিয়া চুপি চুপি একটা নাম বলিল। চমকিয়া উঠিলাম। মনের অগোচরে পাপ নাই, ব্যোমকেশ ঠিক ধরিয়াছে। কিছুক্ষণ মুখ বেদান করিয়া থাকিয়া বলিলাম, তুমি কি করে জানলে? ব্যোমকেশ অট্টহাস্য করিয়া উঠিল, বলিল, আপনার প্রশ্নটা অজিতের প্রশ্নের মতো শোনাচ্ছে। আত্মসংবরণ করিয়া তাহার পানে কটকট তাকাইলাম। দ্বারের দিকে অঙ্গুলি নির্দেশ করিয়া বলিলাম, তুমি এবার বিদায় হও। ব্যোমকেশ হাসিতে হাসিতে উঠিয়া দাঁড়াইল, বলিল, ধরা পড়ে গিয়ে আপনার রাগ হয়েছে দেখছি আজ। আচ্ছা চলি, আরেকদিন আসব। সে চলিয়া গেলে দ্বার বন্ধ করিয়া দিলাম। আজ আর কাহাকেও ঢুকিতে দেব না। অনর্থক সময় নষ্ট। প্রদীপটিকে কাছে টানিয়া খাতা পেন্সিল লইয়া লিখিতে বসিলাম। পূজা আসিয়া পড়িল। পূজার সময়ই একটা ব্যোমকেশের রহস্য কাহিনী না লিখিলেই নয়। গল্পটি শেষ হয়েছে 3রা জুলাই 1960। ভালো থাকুন সবাই।